سبيل الدموع سبيل مريح تنهدى يا صاحي كي تستريح আমি মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই পুরো পৃথিবীটা আমাদের জন্য তৈরি করেছেন। আমি জানি না আমাদের মধ্যে একটা ধারণা অনেকে আছে যে যত বড় আমলদার তিনি তত বড় গরিব হবেন। কেউ কেউ মনে করে এটা ঠিক না। আল্লাহ তো এই দুনিয়া আমাদের জন্য তৈরি করেছেন। আল্লাহ নিজেই বলেছেন ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। যে আল্লাহ ওয়াদা করেছেন যে তোমরা আমলে সালেহ করে ইমানদার হও তাহলে আমি তোমাদেরকে খেলাফত দান করব। এবং এই যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, সেখানে দুনিয়ার কথা আগে আসছে। আমরা মনে করি যে আমরা মনে গরিব থাকার তো প্রয়োজন নাই। আল্লাহ আমাকে দিচ্ছেন। আল্লাহ বলতেছেন তুমি যে সবচেয়ে বড় কোম্পানির মালিক তুমি হও, আমি হতে চাচ্ছি না, এটার প্রয়োজন নাই, আমি চাইলে কিন্তু হতে পারি। এবং কোরআন শরীফে আরও আছে এই যে বলা হচ্ছে না যে ফকল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। এই যে আমওয়াল এটা কোন জায়গায়, আখিরাতে না দুনিয়াতে আপনি মালের মালিক হবেন, সমস্যা নেই, কিন্তু আপনি তো সেই জায়গায় যেতে হবে, সেই লাইনে হাঁটতে হবে, সেটা বুঝতে হবে। তো এটা সাহাবায়ে কেরামের মধ্যে একটা পর্যায়ে তারা গরিব কেউ কেউ ছিলেন, পরে তারা ধনী হয়েছেন, টাকা পয়সা মালিক হয়েছেন, আবার তারা সাদাকাও করছেন আলহামদুলিল্লাহ। তো এখন আমাদের এই চিন্তাধারার একটু পরিবর্তন আনতে হবে। আমার মনে হয় যে এই চিন্তাধারার পরিবর্তন আনা প্রয়োজন। সেই আজকে যে ভাইয়েরা এখানে এই যে ইংরেজিতে বক্তব্য, আরবিতে বক্তব্য, আমার দ্বারা আপনারা সবাই পারবেন চেষ্টা করলে। ইংরেজি বক্তব্য মানে কি, আপনি দুনিয়ার অনেক জায়গায় কথা বলতে পারতেন। আমাদের কাছে প্রায় রমজান মাসে কিছু ইউরোপ থেকে কিছু আহ্বান আসে যে ভাই কিছু হাফিজ সাহেবকে দেন। এই কয়েকদিন আগে একজন ইংল্যান্ড থেকে বলছে ভাই 2-3 জন খতিব পাঠান বাংলাদেশ থেকে। মানে ওইখানে খতিব নাই, খতিব যারা আছে তারা আসলে বাঙালি যারা তারা ইংলিশে কথা বলতে পারে না। এখন আপনার সামনে যে অডিয়েন্স আছে সেখানে ইংল্যান্ডে তো হলো মাল্টিকালচারের দেশ, বিভিন্ন ভাষার মানুষ, সেখানে পাকিস্তানি আছে, বাংলাদেশি আছে, ইন্ডিয়ান আছে, আফ্রিকান আছে, জার্মানি আছে, ইংলিশ আছে, ইউরোপের লোক আছে। সেখানে আপনাকে ইংলিশে বক্তব্য রাখতে হবে। তো সেটা রাখার জন্য লোক নাই ওই জন্য, কিন্তু আলিম বড় বড় আলিম আছেন আলহামদুলিল্লাহ। তো সেই জন্য ওই যোগ্যতা আমাদেরকে অর্জন করতে হবে। এবং এটা এত কঠিন কিছু না। আমার কাছে আফসোস যেটা লাগে যে বিশেষ করে মাদ্রাসা স্টুডেন্ট, বিশেষ করে কওমি মাদ্রাসায় যারা পড়াশোনা করেন তারা অনেক পরিশ্রম করেন। এত বেশি পরিশ্রম আমি দেখি নাই। আমরা তো 7-8 ঘন্টা পরিশ্রম করি পার্সোনালি, ব্যক্তিগতভাবে। স্কুল কলেজে যারা পড়ে তারা এত পরিশ্রম করে না, কিন্তু কার্যক্ষেত্রে যাওয়ার পরে তাদের দেখা যায় গুরুত্ব বেশি। তারা দেশকে নিয়ন্ত্রণ করে, তারা সব কিছু নিয়ন্ত্রণ করে, আমরা সেখানে পিছিয়ে পড়ি। আমরা অনেক সময় বলি যে আমাদের মাদ্রাসার স্বীকৃতি দরকার, তখন অনেকেই বলেন যে দুনিয়াদারি কেন, বা এটা দুনিয়াদারি তো বিষয় না। আমাদের স্টুডেন্ট যারা, আমি শেষ করে নেব, আমাদের স্টুডেন্ট যারা তারা আল আজহারে ভর্তি হইতে গেলে আপনার সার্টিফিকেট লাগবে, মদিনা ইউনিভার্সিটিতে ভর্তি হইতে গেলে সার্টিফিকেট লাগবে, ইউরোপের বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে সার্টিফিকেট লাগবে। কাতারে আমি দেখলাম দোহাতে মানে বিশাল বড় এরিয়া জুড়ে আছে তাদের এডুকেশন সিটি, কাতার ফাউন্ডেশনের উদ্যোগে এডুকেশন বিশাল বড় এরিয়া। ওইখানে ভিতরে ট্রেন দিয়ে ঘুরতে হয়, ট্রেন পুরোপুরি দেখা গেছে যে ট্রেন ফ্রি। আপনি এডুকেশন সিটির ভিতরে যেখানে যান ট্রেন ফ্রি আছে। তো সেখানে বিভিন্ন দেশের ইউনিভার্সিটিগুলো আছে, এবং আপনি ওইখানে ভর্তি হলে আমেরিকার ইউনিভার্সিটি আছে, সেখানে শাখা আছে, আপনি সেখানে ভর্তি হয়ে আপনি হইতে পারেন, সমস্যা নেই। তো এগুলো তো আমাদের জন্য, কিন্তু আমাদের যে স্টুডেন্ট যারা আছেন তাদের যে এত কোয়ালিটি থাকার পরেও সার্টিফিকেটের কারণে তারা ওইখানে ভর্তি হতে পারতেছেন না। আপনি এই মাস্টার সার্টিফিকেটে কী করবেন? আপনাদের এসএসসি এইচএসসি না থাকে, যখন এখানে ফর্মটা দিবে ফর্মে লেখা থাকবে যে এইচএসসি, যে এইচএসসি কোথায় দিছ, এসএসসি তুমি কোন, এই মানে কোথায় দিছ, কোন বোর্ড কোন সন, কারণ এখানে তো আপনার কিছু নাই, ফাঁকা। এই ফাঁকা থাকলে আপনি তো অ্যাপ্লিকেশনই করতে পারবেন না। তো আমার কথা হচ্ছে যে যারা কম পরিশ্রম করে অনেক উপরে চলে যায়, আমরা এত বেশি পরিশ্রমের পরে আমরা কেন পারতেছি না? আমাদের চিন্তাগুলো করা দরকার, চিন্তা মধ্যে আসা দরকার। আমার কাছে আসমানের 2 মাওলানার কথা মনে আছে, এটা বললে আবার কে কী মনে করবে জানি না। একজন ইন্ডিয়ান, একজন বাঙালি। আরব আমিরাতে আজমানে পাইছিলাম।
এক বাঙালির দোকানে ওনারা দুইজনের চাকরি করে। তো একজনের বেতন ভুলে গেছি পরে, সম্ভবত ছিল একজনের বেতন 1000 দিরহাম, আরেকজনের 2000 দিরহাম। তো বাঙালি যিনি ওনার বেতন হচ্ছে 1000 দিরহাম, আর যিনি ইন্ডিয়ান ওনার 2000 দিরহাম। তা আমি বললাম ভাই এটা কেন, এ তো এই বৈষম্য কেন? তখন যিনি দোকানের মালিক, তার দোকান হচ্ছে টাইপিংয়ের দোকান, ওই যে কম্পিউটারের কাজটা এটা বলে টাইপিংয়ের দোকান বলে ওরা। ভিসা, তারপর বিভিন্ন বিজ্ঞপ্তি এগুলো তারা কম্পোজ করে, ভিসার জন্য আবেদন করে, বিভিন্ন কাজের জন্য ওয়ার্ক পারমিট এগুলো করে। তো উনি বললেন যে ভাই বাংলাদেশ থেকে যিনি আসছেন উনি অনেক বড় আলেম, ঠিক আছে, উনি সরাফনর মধ্যে ধরেন যে শায়েক বলা যায়, এত বেশি জানেন তিনি, কিন্তু তিনি আরবিতে কথা বলতে পারেন না। তিনি আরবি কথা বোঝেনও না, আরবি লিখতেও পারেন না, বলতেও পারেন না, বোঝেনও না। আর যে লোক আসছে ইন্ডিয়া থেকে, সরফ নয় তেমন কিছু বোঝে না, কিন্তু সে আরবিতে কথা বলতে পারে, আরবি লিখতে পারে, আরবি বুঝতে পারে, বলতে পারে। তেমন আমার তো ওইটা দরকার, আমার তো এখানে সরফন শায়েখের প্রয়োজন নাই, তো সেই জন্য সে এগুলো রাখছে। তো আমাদের সরফনও জানতে হবে, কিন্তু এর পাশাপাশি আপনি আরবি তো কথা বলা জানতে হবে, আপনাকে ইংরেজিতে কথা বলা জানতে হবে। আমরা যে সকালে বাসা থেকে বের হয়ে এই যে উত্তরা পর্যন্ত আসলাম, আমি ট্রেনে উঠছি, রিক্সায় উঠছি, ওইখানে তো বাংলা ব্যাকরণে তেমন কোনো কাজ নাই। আমি যদি এখানে উত্তর স্টেশনে নামার পরে রিক্সাওয়ালাকে বলি যে বহুব্রীহি সমাস এগুলো নিয়ে বলি, ও তো বুঝবে না, ওগুলো পাগল কই থেকে আসছে, একটা মাথায় সমস্যা। তাকে বলছি যে ভাই আমি হাউস বিল্ডিংয়ের কাছাকাছি যাবো, এটা সে বুঝতে পারছে। সুতরাং আপনাকে ইংলিশটা বুঝতে হবে, আপনাকে আরবি বুঝতে হবে, এটা এত কঠিন কিছু না, ইংলিশ এত কঠিন না। যদি আমরা শিখতে পারি আমরা অনেক উপরে চলে যাব ইনশাল্লাহ। এখন আপনি ফান্ড নিয়ে মানুষ বসা আছে যে আপনারা কাজ করেন, আর আমরা ফান্ডের অভাবে কাজ করতে পারি না। মানুষ বইলে ফান্ডগুলো নেন, কাজ নাই। এই যে কয়েকদিন আগে আমি দেখছিলাম কে জন লেখছে যে আমার বাংলাদেশের জলবায়ু উপদেষ্টার কথা বলছিল, যে এরা তো বুঝে না, জলবায়ু নিয়ে ওয়ার্ল্ডের ব্যাংকগুলো বসা আছে, বড় বড় প্রতিষ্ঠান, আপনারা ফান্ড নেন, কাজ করেন, আমাদের উপদেষ্টারা বুঝতে দেয় না। আমার একবার মনে হলো যে আওয়ামী লীগের সময় ওই যে সাইফুরসের যে সাইফুর রহমান স্যার, উনি একটা বিজ্ঞাপন দিয়েছিল যে ইংলিশ না জানার কারণে বাংলাদেশ ব্যাংকের বোর্ড থেকে টাকা চলে গেছে আরেক জায়গায়, বুঝছেন, এটা বিজ্ঞাপন দিয়েছিল। আর রিয়েলি মানে সফটওয়্যারে আসছে যে এখানে ওরা টাকা পাচার করতেছে, পাচারকারী চক্র, সফটওয়্যারে আসছে, টাকা যাবে কি যাবে না, ইয়েস বা নোট না কী যেন বলছে আর কি, উনি না বুঝে বলছে হ্যাঁ অনুমতি দিয়ে দিছে, টিপ দিছে, ওইখানে চলে গেছে টাকা, শেষ, অ্যাক্টিভে সব টাকা চলে গেছে। তো এটা আমার পরে ওর নামে মামলা হয়ে গেল, হ্যাঁ সরকারের বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র, এটা কী করলো। মানে সাইফুর রহমান স্যার তো আবার বিজ্ঞাপনের ক্ষেত্রে মাস্টার বলা যায়। আমরা ছোটোবেলা থেকে দেখতাম যে সাইফুরসের বিজ্ঞাপন সবচেয়ে সেরা, চ্যালেঞ্জ দিয়ে দিত, উনি বিজ্ঞাপন দিত তখন পত্রিকায়। তো এইগুলো হচ্ছে না জানার কারণে, ওনারাই জানে না, আমরা কি জানবো, ওনারা তো বড় বড় জায়গায় চাকরি করে, আদরিক শিক্ষিত, এরাই জানে না। আমাকে একবার কি যেন টিভি, দেশ টিভি না কি একটা, ওইখানে নিচে 5-6 বছর আগে, মানে কোন একটা উপলক্ষে বক্তব্য রেকর্ড করার জন্য, রেকর্ড করে তারা ছাড়বে। তো এখানে সাংবাদিক আসেন, সাংবাদিক সাহেব এসে বলতেছেন আপনারা কমি মাদ্রাসা পড়েন, আপনারা ইংলিশ জানেন না, এই সে লম্বা কাহিনী, প্রায় মানে আধা ঘন্টা আমাকে বুঝাইলো যে আপনারা ইংলিশ শিখেন, এটা সেটা মিলে। তো আমি পরে বললাম যে আপনি আমাকে যা বললেন এতক্ষণ ইংলিশের গুরুত্ব, আধা ঘন্টা যাবৎ, আপনি 3 মিনিটে একটু ইংলিশে এগুলো বলেন আমাকে। এখন তো সে পারে না, এখন সে আর ইংলিশ পারে না। তো এখানে যারা ছিল সবাই হাসাহাসি করলো। আমি এটা এই জন্য বলতেছি, ওরা যে খুব বেশি পারে বিষয়টা এমন না, ওরা যে এত বিষয়টা এমন না, আমরা একটু চেষ্টা করলে অনেক দূর এগিয়ে যেতে পারবো। আমি মনে করি আমাদের যে কোনো লোকের জন্য 3টা বিষয় খুব জরুরি। একটা হচ্ছে সে সুন্দর করে গুছিয়ে না নিজের বক্তব্য পেশ করা, সুন্দর করে নিজেকে উপস্থাপন করা, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা না পারলে সমস্যা, মানে এটার উপরে আপনি আপনার বক্তব্য বাংলা ভাষায় বলেন, কিন্তু আরেকজনের জন্য বুঝতে পারে, এটা যে ইম্পর্টেন্ট বিষয় উপস্থাপন করা। 2 নম্বর হচ্ছে যে আপনাকে ইংলিশ এবং আরবি জানা, এটা খুব জরুরি। আপনি ইংলিশ এবং আরবি জানা মানে পুরো বিশ্ব আপনার হাতের মুঠোয়, পুরো বিশ্ব আপনার হাতের মুঠোয়। আর 3 নম্বর হচ্ছে কম্পিউটারের যে বেসিক যে প্রোগ্রামগুলো আছে সেগুলো জানা, এটা খুব ইম্পর্টেন্ট। এখন তো এআইয়ের যুগ চলে আসছে, মানুষ আরও অলস হচ্ছে। এআইয়ের যুগে আপনি কীভাবে আরও স্ট্রংলি আরও ভালো কিছু করতে পারেন সেটা আপনি চেষ্টা করতে হবে। আমার মোবাইলে তো এআই মানে 4-5টা মানে ইয়ে করা, ডাউনলোড করা, মানে যখন একটা ভিডিও দেয় তখন 3-4টা দিয়ে এক একজনের উত্তর দেয়, আমার মজা লাগে। 3-4টা উত্তর দিলে এক একজনের উত্তর দেয়। সকালে আমি এটা ঔষধের ইয়ে দেখতেছি, ওই দিন আমি ঘুমাইছি, আমার মেয়ে ছোটো যারা রুফাইদা,
সে নিয়ে মোবাইলে মানে এই চ্যাট জিবির সাথে কথা বলতেছে। তো ওকে বলছে যে তোমার নাম কি? বলছে আমি রুফাইদা, এটা যা বলার বলছে আর কি। আমি এরপরে ঘুম থেকে উঠে মানে আমি আর কোন বিষয় নিয়ে ওরে জিজ্ঞেস করছি, একবার হ্যাঁ হাই হে রুফাইদা তুমি কেমন আছো? আমি বললাম আমি তো রুফাইদা না, আমি রুফাইদার আব্বু। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনি কেমন আছেন? মানে সে ওইটা তার ভিতরে দেওয়া হয়ে গেছে, মানে চ্যাট জিবির মধ্যে সেগুলো জানে। দুনিয়ার অনেক কিছু ওরা করতেছে। একটা সময় দেখবেন যে কিতাব টিতাব যা আছে সব কিতাব ওইখানে চলে যাবে, এটা বলবে। মানুষ অলস হবে, এটা হলো একটা বড় সমস্যা। এই পৃথিবীতে আপনাকে কাজ করতে হবে, এই দুনিয়াতে। এই দুনিয়ায় কাজ করার জন্য আপনাকে সেই ধরনের যোগ্যতা, সেই প্রস্তুতি আপনাদেরকে নিতে হবে। এবং সেই প্রস্তুতির জন্য এই ধরনের প্রোগ্রাম আরও বেশি জরুরি আমি মনে করি। তো আজকের যে প্রোগ্রাম, এটা হচ্ছে আমাদের চ্যারিটিমূলক অর্গানাইজেশন, এডুকেশন এবং জনসেবা এগুলো মিলিয়ে। আমি কদিনে গেছিলাম মিজানুর রহমান আজহারী সাহেবের, উনি ডাকছিল আমাদের 4-5 জন আলেমকে। তো উনি কাজ করবে, তো উনি কাজ করতে গিয়ে উনি বলছে আমি এডুকেশন নিয়ে কাজ করবো, ওনার চাহিদা। কারণ চ্যারিটি বা জনসেবামূলক যেগুলো আছে এগুলো অনেক মানে কঠিন একটা কাজ। এবং এই কাজটা এত কঠিন, এটা কল্পনা করা যাবে না। আপনি শুরু করেন, যেমন আমি বলছি রুগীদের নিয়ে আমি কিছু পোস্ট দিই। এখন পোস্ট আমার মোবাইলে মানে হাজারের কাছাকাছি মানে জমা আছে যে আপনি আমাদেরকে নিয়ে পোস্ট করেন, এই রোগী সেই রোগী সেই রোগী। কিছু আছে সঠিক আর কিছু আছে ভুয়া। এই হলো সমস্যা। কারণ আপনারা যে কাজ করতেছেন, শুরু করছেন, তো এই শুরু করার পরে প্রচুর সমস্যা তৈরি হবে। যেমন আসুন্না ফাউন্ডেশন আমি দেখেছি যে আসুন্না ফাউন্ডেশনের কোনো লোক যদি গিয়া বলে আমাকে এখানে ত্রাণ দেন, ওইটা ত্রাণ দেওয়া হয় না। ইভেন শেখ আহমদুল্লাহ গ্রামের মানুষ এসছে যে আমাদের এখানে বন্যা হয়েছে, উনি বলছেন না আমার সিস্টেম অনুযায়ী আমি পারবো না, আমি করে দিছি এখানে কমিটি, তারা যেদিকে যায়, তারা যদি আমাদের গ্রামে যায় তাহলে আমি দিতে পারবো, কিন্তু আমি এখানে বলে দিতে পারবো না। তো সেজন্য ওনারা বলেন যে আমরা এইসব ক্ষেত্রে অন্ধ এবং বধির, আমরা দেখিও না শুনিও না এইসব চাহিদাগুলো। যেমন আমার মাদ্রাসা, আমার আসন্ন ফাউন্ডেশনে প্রচুর কম্পিউটার পড়ে আছে, আমার মাদ্রাসায় একটা কম্পিউটার দরকার। বাট আমি একদিন বলছিলাম, তো পরে বুঝে বলেন যে এটা তো আমরা দিতে পারবো না, কারণ আপনাকে দিলে সবাইকে দিতে হবে। তার চেয়ে আমি পার্সোনালি আপনাকে দিই, কিন্তু আমি আসন্ন ফাউন্ডেশন দিতে পারবো না। এতটুকু স্ট্রং। তো আপনারা যদি চ্যারিটিমূলক কাজ করেন, এই অনুরোধগুলো আসবে। দেখা গেলো যে এই আপনারা যারা আছেন, হামজাল মাহাদিবের দেখা গেলো গ্রাম থেকে আসবে, আমাদেরকে ত্রাণ দেন, তখন কী করবেন? এটা দেওয়া যায় না। এই ক্ষেত্রে আপনারা অন্ধ হয়ে যাবেন এবং বধির হবেন, চিনবেন না আপনি কাউকে। ভাই আমরা চিনি না, সরি, আমাদেরকে মাফ করে দেন। আপনারা আপনাদের সিস্টেম অনুযায়ী কাজ করবেন। আর সুন্নাহ বন্টনে আমি দেখছি যে এই ত্রাণের ক্ষেত্রে তারা কমিটি তৈরি করে দেয়, ও কমিটি যায় কোনো যারা ইচ্ছা তারা যায়। বা কোনো নিয়োগ দেওয়া দরকার তাদের। এখন তো এখন দুপুরবেলা রান্না 1000 লোকের খাবার, মানে এত লোক, প্রশিক্ষণার্থী, প্রশিক্ষক সব মিলিয়ে। তো এখানে ধরেন যে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি যদি আপনি যান শাহেখ আহমদুল্লাহ কাছে অনুরোধ নিয়ে বলে আমি জানি না কী কারে নিয়োগ দেওয়া হচ্ছে, এটা একটা কমিটি আছে তারা করবে। ওই কমিটিকে আপনিও চিনেন না, কিছু বলাও যাবে না। তো এইভাবে যদি খুব স্ট্রং যদি আপনি প্রশাসনিক অবস্থা তৈরি করে যদি আগাইতে পারেন, এবং খাবারটাও ভালো হইতে হবে, এটা প্রচারও হইতে হবে। আপনি খুব ভালো নিয়মনীতি চালাইতেছেন কিন্তু আপনি প্রচার করলেন তাও হবে না। প্রচারও ভালো করে করতে হবে এবং আপনার প্রোডাক্টও ভালো হইতে হবে, দুইটা জরুরি। আলহামদুলিল্লাহ এখন তো প্রচারের সমস্যা নাই, এখন অনলাইনের যুগ, ফেসবুকের যুগ। আপনি কিছু করলেই সাথে সাথে চলে যাচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে, এটা নিয়ে সমস্যা নাই। কিন্তু আভ্যন্তরীণ একটা শক্তিশালী টিম লাগবে। আর আরেকটা বিষয় বলি, এইসব ক্ষেত্রে তিক্ত অভিজ্ঞতা হচ্ছে নিজেদের মধ্যে গণ্ডগোল তৈরি হয়, বা এটা করা যাবে না। মানে পার্সোনালি একজন আরেকজনের বিরুদ্ধে কোনো কথা অ্যালাউ করা যাবে না। যত কথা সব মিটিংয়ে হবে। বাইরে গিয়ে যেখানে মিটিং হইলো, মিটিংয়ের বাইরে গিয়ে রেস্টুরেন্টে বসে একজন আরেকজনের বিরুদ্ধে বলা শুরু করলাম, তো মিটিংয়ে আমার এটা পছন্দ হয় নাই, এটা আলোচনা করাটাই হচ্ছে একটা অসাংগঠনিক কাজ। একসাথে চলতে গেলে টোটাল এটা বন্ধ করবে। এটা শয়তানি কিন্তু অস্বস্থা তৈরি করে দেয়, যে অমুক আমার কথা শুনলো, আমি এটা প্রস্তাব দিলাম, দেখেন আমার কথাটা শোনা হইল না, এইগুলো করা যাবে না। সেজন্য সবচেয়ে ভালো যে সিস্টেম, আমরা সাংগঠনিকভাবে যেন এহতেসাব, পার্সোনাল এহতেসাব করা। আপনার ব্যাপারে আমার কোনো অভিযোগ আছে, সেটা আমি আপনাকে বলা উচিত, আপনাকে সাথে সাথে বলবো। দেখা গেলো যে পরিচালক যিনি বা সভাপতি যিনি, ওনার কাছে এসে একজন আরেকজনের ব্যাপারে বিচার দিল, তিনি বললেন আপনি কি ওনাকে বলছেন ওনার দোষ নিয়ে? আপনি আমার কাছে বিচারের আগে তাকে আগে বলছেন, বলি নাই, তাকে আগে বলেন পার্সোনালি, এবং বলবেন তাকে লজ্জা দেওয়ার জন্য না, তাকে সংশোধন করার জন্য বলবেন। সংশোধন করার জন্য বলা এক ধরনের, লজ্জার দেওয়ার জন্য বলা আরেক ধরনের। তো
তো এইভাবে যদি বলে যদি নিজেদের মধ্যে যদি এমনভাবে একটা পরিবেশ তৈরি করা যায় নিজেদের মধ্যে কোনো মনোমালিন্য হবে না, হতে পারে মনোমালিন্য, এটা আবার শেষ হয়ে যাবে, দূরত্ব হতে পারে সাথে সাথে শেষ হয়ে যাবে। এভাবে যদি শক্তিশালী সাংগঠনিক একটা মজবুতি তৈরি করতে পারেন, এটা ধীরে ধীরে কাজ হোক, সমস্যা নেই, কিন্তু শক্তিশালী একটা কাজ হবে। আমি শেষ করে নিব। এখানে যারা আসছেন আলহামদুলিল্লাহ, আমি মনে করি যে এখানে বেশ অল্প বয়স্ক মানুষ, প্রত্যেকেরই এটা সম্ভাবনা আছে, প্রত্যেকের সম্ভাবনা আছে। আর অনেক আপনার ধরে রাখেন যে অনেক আপনার ফলোয়ার কোনো কাজে লাগাইলেন না, তাতে লাভ নাই। আমরা বরঞ্চ আমার ফেসবুকে 2 লাখ ফলোয়ার বা একটু বেশি, আমি এটা নিয়ে চিন্তিত যে আল্লাহ যদি আমাকে বলে যে তুমি কী কাজে লাগাইছো এটা, তুমি সারাদিন কি ফেসবুকে পোস্ট দিও, এটা কোনো কাজ? আর কোনো কাজ নাই? আর অনেকগুলো কাজ ছিল, সেগুলো করো নাই, এটা নিয়ে বইয়ের মধ্যে। ফলোয়ার অনেক হওয়া এটা কোনো সার্থকতা না, সার্থকতা হচ্ছে এদেরকে দিয়ে আপনি কী কাজে লাগাইছেন, এই ফলোয়ার দিয়ে আল্লাহ দান করছেন, এটাকে আপনি কী কাজে লাগাইছেন। বাংলাদেশে যে এই যে সমন্বয়ক যারা ছিল, ছাত্র সমন্বয়ক, ওদেরকে কেউ চিনতো বিপ্লবের আগে? 5 আগস্টের আগে চিনতেন? কেউ চিনত না। এদের ফলোয়ার কতজন ছিল? কারো 10,000 12,000 ছিল ফলোয়ার, কিন্তু তারা তাদের পরিপূর্ণ সময়টাকে তারা কাজে লাগাইছে। আর কারো কারো আছে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, কাজে লাগে না। আপনার ফলোয়ার বেশি মানে কি, যে আপনার বক্তব্যটা তাদের কাছে পৌঁছতে পারবে, এটাই তো। এটাকে আরও কিছু কাজ করা যায়, সেই কাজগুলো কি করা যায় সেগুলো নিয়ে আমরা আরেকদিন বসতে পারি। এই ধরনের মিটিংয়ের দরকার নেই, এমনিই বসা। আমার কাছে মনে হয় যে আমরা যে স্কুলে বা মাদ্রাসায় যে আমরা মার্কিং করি 1 নম্বর 2 নম্বর, তো এটা তো এক ধরনের মার্কিং, ঠিক আছে, বাট যে ছেলেটি আজকে সে হয়তো 2 নম্বরের কাছে 2 নম্বর বা 5 নম্বরের কারণে সে আপনার 1 নম্বর হতে পারে নাই, কিন্তু তার তো অন্যদিকে যোগ্যতা আছে, সে হয়তো ভালো একজন বক্তা হইতে পারে। আমি বক্তা হওয়াটাকে, আমাদের সমাজে বক্তা হওয়াটাকে খারাপ চোখে দেখা হয় কেউ কেউ ফেসবুকের দ্বারা। আমি বুঝি না এটা খারাপের কী আছে এখানে, বরঞ্চ বক্তা হওয়া তো আল্লাহর স্পেশাল একটা নিয়ামত। আমার বয়ান কেউ শুনে না, বাট অল্প বয়স্ক যারা ইলিম টিলিম নেই, তার কিন্তু বয়ান সুন্দর, তার মানুষে শুনে, তাহলে তাকে আমরা এটা মেরামত করি, সেই ভাইকে তাকে এটা মেরামত করে আমরা বলি যে ভাই তুমি এইভাবে বক্তা, তাকে যদি গাইডলাইন দেয় সে এইভাবে হইতে পারে, সমস্যা নাই। বরঞ্চ এখন যে সময় আসছে, এখন সময় আসছে যে অনলাইনের যুগ, তো অনলাইনের যুগে আপনি বক্তব্য, ইংলিশ যদি জানেন, আপনার আরবি যদি জানেন, আপনি সেই গ্রামে গিয়ে বক্তব্য দেন, ফেসবুকে 3 মিনিটের ভিডিও দেন, 4 মিনিটের ভিডিও ইংলিশে দেন, আপনার বক্তব্য সেই ফ্রান্স থেকে শুনবে, জার্মানি থেকে শুনবে, ইতালি থেকে শুনবে, আমেরিকা থেকে শুনবে, লন্ডন থেকে বসে বসে শুনবে মানুষ, সমস্যা নাই তো। ইংরেজিতে দেন আপনি বক্তব্য, সমস্যা নাই। গ্রাম এবং শহর বলতে এখন কিচ্ছু নাই, সব একাকার হয়ে গেছে অনলাইনের কারণে, সামনে আরও একাকার হয়ে যাবে। সেই জন্য এই সুযোগটাকে আমাদের গ্রহণ করা দরকার, এই সুযোগ গ্রহণ করে আমরা কাজ করতে পারি। তো আমি আর লম্বা করতেছি না, আমি হুজুর তো সবাই ক্লান্ত, আপনারা আর খাওয়ার পর একটা ক্লান্তি চলে আসে। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দিন, আমাকে জানাইছেন, আমাকে মিটিং ছাড়া দাওয়াত দিন, গল্প গুজব করার জন্য, মাঝে মধ্যে কিছু লোককে নিয়ে আসবেন। আমি মনে করি মাঝে মধ্যে, ওই দিন এক মাদ্রাসায় বললাম যে ওরা মিটিংয়ের দরকার নেই, আপনি একদিন মাহফুজুল সাহেবকে নিয়ে আসেন, যে হুজুর কোনো মিটিং না, আপনি 3 ঘন্টা আমাদের ছাত্রদের সাথে আপনার সাথে গল্প করবে, আপনি কীভাবে পড়ছেন, আপনি কীভাবে বড় হয়েছেন, ওরা আপনাকে প্রশ্ন করে আপনি উত্তর দিবেন। এটার মধ্যে যে মানুষের মধ্যে, ছাত্রদের মধ্যে আগ্রহ তৈরি হয়। বয়ান করলেন উনি, বয়ান করার পর তো কোনো প্রশ্ন করার সুযোগ নাই, তাহলে তার সব বয়ান শূন্য, শেষ। কিন্তু আমরা চাই কাছাকাছি যাওয়া। বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা আর ইউরোপের শিক্ষা ব্যবস্থা যে পার্থক্যটা, ইউরোপে অনেক স্কুল আছে, প্লে নার্সারি 1 পর্যন্ত কোনো বই নেই, বই ছাড়া পড়া, বই ছাড়া কী মেনে পড়ে, ওদের বইয়ের সিস্টেমই নাই। ওরা এমনভাবে তাদের এনভায়রনমেন্টগুলো রাখছে যে সেখানে সে গণিত শিখতে পারে, সে সাহিত্য শিখতে পারে, অ ক খ এগুলো শিখতে পারে, বিষয়গুলো শিখতে পারে এই সিস্টেমে। যেমন ধরেন যে বললেন যে তাকে যুগ শিখাইবেন, তার হাতে দিলেন 10টা চকলেট, বললেন দোকান করেন, স্কুলের মধ্যে আছে, দোকান থেকে আরও 10টা চকলেট নিয়ে আসো, তো কতটা হইলো তোমার? 20টা। এইভাবে সিস্টেমে তারা গল্পের মধ্য দিয়ে, কাজের মধ্য দিয়ে তারা যোগ বিয়োগ বাক সব শেখাই ফেলে, মানে আরও আধুনিক। ইভেন এর যুগ বললাম না, এর যুগের মধ্যে হয়েছে কি, যে আইনস্টাইনের কাছ থেকে সে মানে ওই যে আপেক্ষিক থিওরি শিখতেছে। আইনস্টাইন এটা বানিয়ে রাখছে ওইখানে ভিডিও দিয়া, বুঝতে পারছেন? এখন আইনস্টাইনকে প্রশ্ন করতেছে আপনি আপেক্ষিক থিওরি আমাদেরকে বলেন স্যার, আইনস্টাইন বলতেছে তার মতো করে, যে কোনো প্রশ্ন করে সে উত্তর দিচ্ছে, চ্যাটজিপিটি যেভাবে উত্তর দেয় এইভাবে। তো তারা যত বেশি কাছাকাছি আধুনিক, মানে যত বেশি একেবারে বাস্তবসম্মত সেগুলোর চেষ্টা করে। তো আমরা ওই যুগে চলে আসছি, তো
তো এই যুগের মানে লোক হচ্ছেন আপনারা, আমরা না। আমরা তো এখন যাওয়ার টাইম, চলে যাব। কিন্তু সেই সময় আপনি কিভাবে কাজ করবেন সেটা আপনারা নিজেরাই বের করবেন। তো আমি মনে করি, আমি 1 মিনিটে শেষ করব, আমি মনে করি যে এই সময়ে কাজ করার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এবং দুনিয়াটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দান করছেন। এই দুনিয়ায় আমরাই নেতৃত্ব দিব যদি আমরা সেভাবে প্রস্তুতি নিতে পারি। আল্লাহ বলতেন পুরা দুনিয়াটা তোমার, আর আমি বলতেছি না দুনিয়া আমার না, আমি শুধুমাত্র মাদ্রাসায় আমি 10,000 টাকা বেতন পেলে আমি খুশি। মাদ্রাসায় আপনি ফ্রি পড়াবেন, আপনি টাকা পয়সা ইনকামের কত সুযোগ আছে। আমি জানি না, কালকে একজন লোক আসছে ইমাম সাহেব, উনি সৌদি আরব যাবে, মানে কী করবেন, বলবে যে কোনো একটা কাজ দেন। তো সৌদি আরবের ভিসার দাম কত? ভিসার দাম হচ্ছে 4.5 লক্ষ টাকা। আর উনি এখানে গিয়ে 1000 রিয়ালের চাকরি করবে। 1000 মানে কত? বাংলাদেশের 33,000 টাকা। তো 33,000 টাকা এখানে খরচ করে তার এই 4.5 লাখ, আরও ধরেন আরও 50,000, মোট 5 লাখ টাকা খরচ করে যাবে। মাসে তার চাহিদা হইল যে সে 33,000 টাকা পাবে। এবং এটা কি লেবারের কাজ। এখানে যে ইমাম সাহেব ছিলেন, ইমাম সাহেবের কোনো ইয়ে নাই। এখানে গিয়ে আপনি চাকর মানে চাকরির মতো কাজ করতে হবে, লেবার একটা মার্কেটে। তাহলে এটা করে লাভ কি আপনার? তার চাইতে এখন যে 10,000 টাকা পান সম্মানের সাথে, এটা তো আপনার কাছে অনেক বেশি, অনেক বড় কিছু। তো সে বুঝবে না, সে যাবে। তা আমি তারা এটা গল্প বললাম। এই গল্পটা হচ্ছে একেবারে বাস্তব গল্প বলতেছি আমি। আজ থেকে প্রায় 6-7 মাস আগের কথা। মানে বিশ্ববিদ্যালয়ে পড়ো একটা স্টুডেন্ট, সে মাস্টার্সে পড়ে, সে আসছে ভাই আমার যে কোনো একটা কাজ দেন। তা আমরা কয়েকজন ছিলাম পল্টন মোড়ে দাঁড়ানো। ওনার সাথে আমার অনলাইনে যোগাযোগ, মানে মেসেঞ্জারে যোগাযোগ হয়, সে আমার ফলোয়ার। তো বললাম যে কিছু খান, চা খাবো। বললাম না, একটা ডিম খাই, ডিম সামনে। ডিম খাইতে গিয়ে বলে হইল, তাকে একটা আমি প্রস্তাব দিলাম যে আপনি ডিম বিক্রি করেন, পারবেন? যে কোনো কাজ আমি পারবো, তো বলছি আপনাকে। বলে তাহলে ডিম বিক্রি করেন। তাকে দিলাম 10,000 টাকা। তো সে শুনেন কাহিনী, সে 10,000 টাকা নিয়ে সে ডিম কিনে শুরু করছে জুড়ির মধ্যে বিক্রি করা। তো সে এখন তার ইতিহাস হচ্ছে, সে 10,000 টাকা ফেরত দিয়ে দিচ্ছে আমাদেরকে 3 মাস পরে। সে প্রত্যেক দিন মাগরিবের পরে দাঁড়ায়, বিভিন্ন ক্যাম্পাসে যায় বা বিভিন্ন যেখানে মানুষ জমা হয়, মাগরিব পর থেকে 11টার মধ্যে ডিম বিক্রি করে। পার ডে তার ইনকাম হচ্ছে, নিম্নে হচ্ছে 1000, উপরে হচ্ছে 1500 প্রত্যেক দিন ইনকাম। তো দৈনিক যদি 1000 টাকা ইনকাম হয়, এক মাসে কত হচ্ছে? 30,000 টাকা তার ইনকাম প্রত্যেক দিন, মানে প্রত্যেক মাসে। এবং সময় কি, সে মাগরিব পরে দাঁড়ায়, 3 ঘন্টার জন্য সে কাজ করে। 3 ঘন্টায় সে মাসে প্রায় 30,000 টাকা। তো বাংলাদেশের মতো এত সহজ বিজনেসের জায়গা পৃথিবী কোথাও নেই। আপনি পল্টন মোড়ে বা গুলিস্তানে যান, গিয়ে আপনি একটা কেতলি কিনেন বা একটা ওই যে ফ্লাক্স কিনেন, ফ্লাক্সে বলেন যে আমি গ্রিন টি বিক্রি করি, বুঝছেন? তো এখানে একটা ফ্লাক্স কিনতে লাগবে আপনার 1000 টাকা, আর গ্রিন টি কিনবেন আপনার 500 টাকা, শেষ। বিক্রি করা শুরু করেন, 3-4 দিন, 1 সপ্তাহ পরে দেখবেন টেলিভিশন চ্যানেল আপনার সামনে উপস্থিত, হুজুর আপনি কি বিক্রি করেন, আপনি কিভাবে সম্ভব? আপনি সাক্ষাৎকার দিবেন, গ্রিন টি আমি বেচতেছি, আপনি স্বাস্থ্যসম্মত টি, এটা দেখবেন বিভিন্ন চ্যানেলে শুরু হয়ে যাবে আপনাদেরকে নিয়ে আলোচনা। কারণ আমরা বলি যে না, আমি হুজুর মানুষ, আমি পারবো না। এটা কেমনে, কে মানুষকে কী মনে করবে, কী মনে করলে কী আসা যায়? আমার মনে করলে কি, না করলে কি, কিছু আসা যায়, কিছু আসা যায় না। তো এইটা হচ্ছে বাংলাদেশে, এটা আপনি করতে পারেন। আপনি যদি সৌদি আরবে যান, পারবেন না। সৌদি আরবে চা বিক্রি করলে প্রথমে বলবে আপনার অনুমতি আছে, দেখো লাইসেন্স দেখাও। দুবাইতে যান, দুবাইতে গেলে আপনি যদি 3 মিনিট দাঁড়াতে পারবেন না, 3 মিনিটও দাঁড়াতে পারবেন না কেতলি নিয়ে বা ফ্লাক্স নিয়ে, বলবে যে তোমার ইয়ে দেখাও, অনুমতি দেখাও। সেই জন্য বাংলাদেশের সবচেয়ে সহজ এই কাজগুলো করা। আমার মনে হলো যে আপনারা তুফাতুল ইসলাম ফাউন্ডেশন এটা নিয়ে প্রচুর কাজ করতে পারেন, এবং সবচেয়ে ভালো হয় অনেক কাজই করবেন যদি আমাদের আজকে যে কজন আসছেন, এরা প্রত্যেকে যদি এক একজন আইকনিক পার্সন হইতে পারেন, প্রত্যেকে যদি এক একটা কাজে সে সবচেয়ে সেরা বক্তা হইলে সবচেয়ে ভালো বক্তা, সে যদি লেখক সবচেয়ে ভালো লেখক, সংগঠক হলে সবচেয়ে ভালো সংগঠক, এইভাবে প্রত্যেকে যদি যার যার ক্ষেত্রে বড় কিছু হইতে পারেন, আল্লাহ সেখানে বরকত দান করবেন। আমি অনেক সময় নষ্ট করে ফেললাম, ক্ষমা প্রার্থী। তা আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।